আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের ক্লাসটা মূলত এইচএসসি 26 যারা আছো কালকে এক্সাম, তো তাদের জন্য আজকে একটা বাফার দ্রবণের ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, তো ক্লাসটা একটু মনোযোগী দিয়ে করার ট্রাই করো। কালকে বাফার থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো বাফার কাকে বলে? বাফার হচ্ছে মূলত কোনো একটা দ্রবণে যদি আমি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি, তো তখন যদি আমাদের দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় বাফার। ঠিক আছে, এটা হচ্ছে বাফারের সংজ্ঞা। তো বাফার তৈরির শর্ত কি দেখো, কোনো একটা বাফার তৈরির শর্ত হচ্ছে অবশ্যই সেখানে আমাদের অ্যাসিড থাকা লাগবে, সেখানে আমাদের ক্ষার থাকা লাগবে, তারপরে লবণ আর পানি তৈরি হলো। ঠিক আছে, বাট অলওয়েজ মনে রাখবা যে অ্যাসিড আর ক্ষার যে থাকতেছে তার মধ্যে একটা অ্যাসিড যদি কখনো দুর্বল হয় তখন অপোজিট সাইডে যে ক্ষার থাকবে সেটা হবে আমাদের কি সবল। আবার কখনো যদি অ্যাসিড সবল হয়ে যায় তখন আমাদের ক্ষার হবে হচ্ছে দুর্বল, মানে যেটা একটা দুর্বল থাকলে আরেকটা সবল হবে, একটা সবল থাকলে আরেকটা দুর্বল হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে বুঝাই দিছি। আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবা যে যে দুর্বল হবে সে অলওয়েজ বেশি থাকে। কি বলছি? যে দুর্বল হবে সে অলওয়েজ বেশি থাকে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে আমি বুঝাই যে ধরো এখানে আমার ইথানোয়িক অ্যাসিড আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এই দুইটার মধ্যে এই যে দেখো এটা যেহেতু একটা অ্যাসিড, তাই না? এটা একটা দুর্বল অ্যাসিড। এইখানে দেখো আমি চারটা লিখে রাখছি যারা একদমই বুঝো না মনে রাখার জন্য। এই যে আমি একটা দুর্বল অ্যাসিড লিখছি, একটা সবল অ্যাসিড লিখছি, একটা দুর্বল ক্ষার লিখছি, একটা সবল ক্ষার লিখছি। ঠিক আছে, এই চারটার মধ্যে মেনলি বেশি বারবার রিপিট করে, তো তাই চারটা লিখে রাখছি। তো দেখো আমি যদি একটা দুর্বল অ্যাসিড নেই, সেখানে কিন্তু আমার একটা সবল ক্ষার নিতে হবে, তাইলেই আমার একটা বাফার দ্রবণ তৈরি হবে। আর জানো তো অ্যাসিড ক্ষার মানে যোগ করলে লবণ পানি উৎপন্ন হয়, সেটা লিখলাম না, জাস্ট এমনি তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। তো এই যে আমি দুর্বল ক্ষার লিখছি, এই দুর্বল অ্যাসিড লিখছি, আর তাহলে আমাদের কি তার সাথে সবল ক্ষার বিক্রিয়া করবে। আর যদি দুর্বল ক্ষার হতো তাহলে তার সাথে আমি কি সবল অ্যাসিড বিক্রিয়া করাতাম। এই একটা কথা বলছি। আরেকটা কথা বলছি যে দুর্বল অ্যাসিড বা যে দুর্বল ক্ষার থাকে সেইটা পরিমাণে বেশি থাকে, এবং পরিমাণে বেশি থাকে বিদায় তার নাম অনুসারে আমাদের বাফার নামকরণ করা হয়। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 5 মোল থাকে, ইথানোয়িক অ্যাসিড একটু হলেও বেশি থাকবে, 5.1 বা 5.2, 7 বা 10 মোল। আবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 4 মোল আছে, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু হলেও বেশি থাকবে, 6 মোল বা 4.1 বা 4.2, মানে একটু হলেও দুর্বলটা বেশি থাকে। বেশি থাকে বিদায় দুর্বলের নাম অনুসারে অ্যাসিডের নামকরণ মানে বাফারের নামকরণ করা হয়। ধরো এইখানে আমাদের দুর্বলকে ক্ষার, সেজন্য এটা হচ্ছে ক্ষারীয় বাফার। এখানে আমাদের দুর্বলকে অ্যাসিড, সেজন্য এটা হচ্ছে দুর্বল কি অম্লীয় বাফার। ঠিক আছে, তো এই দুইটা আমরা মনে রাখলাম। আর সবসময় মনে রাখবা বাফার নির্ণয়ের হচ্ছে এগুলোই হচ্ছে তোমাদের শর্ত। ঠিক আছে, ওকে। দুইটা কথা তো বললাম, সে দুইটা কথা মনে রাখবা যে একটা অ্যাসিড হলে পরবর্তীটা কি হয়ে যাবে, ক্ষার হয়ে যাবে। আর লাইটিংয়ে একটু প্রবলেম আছে নাকি একটু বলো তো। থাকার কথা না, মনে হয় ঠিকই আছে। দেখো দুর্বল অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড বা ক্ষার হচ্ছে আমাদের অবশ্যই দুর্বল অ্যাসিড বা ক্ষার হচ্ছে আমাদের কি হয় বলো তো, দুর্বল অ্যাসিড বা ক্ষারের এক্সেস লেভেলে থাকে, মানে বেশি থাকে, আর সবল অ্যাসিড বা সবল ক্ষার হচ্ছে কম থাকবে। এবার দেখো আমাদের যে ইথানোয়িক অ্যাসিড আছে আর যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বিক্রিয়া করলে আমাদের কি হয়ে যায়, সোডিয়াম ইথানয়েড হয় আর পানি হয়। এবার আমাকে একটা কথা তোমরা বলো তো, যে এখানে আমাদের সবল অ্যাসিডকে, সবল অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর দুর্বল ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলো যে এই বাফারটাকে আমরা কি বলবো? এই বাফারটাকে অবশ্যই আমরা বলবো হচ্ছে অম্লীয় বাফার, কারণ আমরা বলে দিয়েছি একটু আগে যে দুর্বল যে থাকবে তার নাম অনুসারে নামকরণ করা হবে, তার মানে এই অ্যাসিডটা হচ্ছে অম্লীয় বাফার। ঠিক আছে, এবার আমার কাছে কথা হচ্ছে বেশি কে থাকবে, যে দুর্বল সে বেশি পরিমাণে থাকে। তার মানে ধরো আমি মনে মনে একটা জিনিস নিলাম, এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 5 পরিমাণে নেই, তাহলে এখানে এটা থাকবে হচ্ছে 10টা, মানে 10 মোল, মানে একটু বেশি পরিমাণে থাকবে। কিন্তু এখানে 5.1 বা 5.2 বা 6 কিছু একটু বেশি পরিমাণে থাকবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি 5 কেন লিখছি, এখানে 5 কথাটা কেন লিখছি, এটা একটা জিনিস দেখো। এই যে দুর্বল, আমরা কি জানি দুর্বলরা অলওয়েজ উভমুখী বিক্রিয়া দেয়। যেমন দেখো এটা যদি আমরা দেখি COOH, ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ উভমুখী বিক্রিয়া হয়। এটা উভমুখী বিক্রিয়া হয় বিধায় এটার নাম হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। ঠিক আছে, আর আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সবল। এই যে ইথানোয়িক অ্যাসিডটা আছে, ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে দুর্বল। দুর্বল কেন? কারণ এখানে বিক্রিয়ক ভেঙে উৎপাদে যাচ্ছে, উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে আসতেছে, সেজন্য উভমুখী চিহ্ন। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল, মানে একসাথে, মানে সে উৎপাদে যেয়ে সেটার ব্যাক বিক্রিয়কে আসতেছে না, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে না। সো এবার একটা জিনিস খেয়াল করো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে একমুখী, তার মানে এখানে যত মোল আছে সে পুরাটা ভাঙটায়া তত মোলই সে উৎপাদে চলে যাবে না। সেজন্য দেখো এখানে যেহেতু আমাদের সোডিয়ামটা আছে, তাই না, এখানে সোডিয়াম তো এখানে গেছে উৎপাদে,
তো এইখানে আমাদের 5 মোল থাকলে উৎপাদেও আমাদের 5 মোলই তৈরি হবে, ঠিক আছে। এইখানে আমাদের 5 মোল থাকলে এই উৎপাদে সে 5 মোলই ভাঙটায় যাবে, বাট এখানে যদি 10 মোল ছিল এই 10 মোল পুরাটা ভাঙটাবে না। তার মানে কতটুকু ভাঙটালো আমরা কিভাবে খেয়াল করব, সেটা আমরা খেয়াল করব হচ্ছে এই উৎপাদে কতটুকু আছে। আর উৎপাদটা কী দেখে খেয়াল করব, শক্তিশালী অ্যাসিড হোক বা ক্ষার হোক সেটা কত পরিমাণে আছে সেটা পুরোটাই ভাঙটায় যাবে। তো আমরা লিখে দেবো সেটা তত মোল ভাঙটাইছে, ঠিক আছে। আর বিক্রিয়কে যা দেওয়া থাকবে তার থেকে সেটা আমি মাইনাস করে বলবো যে বিক্রিয়ক তাহলে ততটুকু অবশিষ্ট আছে। তাহলে দেখো বিক্রিয়ক ছিল 10, আর মানে বিক্রিয়ক দুর্বল আর সবলটা, তো সবলটা যা ছিল তারটাই আমার মেইন উৎপাদ ততটুকুই হয়েছে। আর আমরা কিভাবে বুঝবো এখন আমাদের সবল আর কতটুকু বেঁচে আছে, এই উৎপাদ যতটুকু হয়েছে ততটুকুটা আমি মাইনাস করবো, তাইলে আমি পেয়ে যাবো দুর্বল আমার কতটুকু বেঁচে আছে। এই কথাটা তো সবাই বুঝতে পারছো তাই না? আমি আরও বিক্রিয়া দেখাচ্ছি, আরও ভালো মতন বুঝতে পারবা। দেখো অম্লীয় বাফার দ্রবণ আমি একটা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার নিছি, যেহেতু আমরা জানি অম্লীয় বাফার মানে দুর্বল অম্ল থাকবে, কারণ দুর্বলের নাম অনুসারেই বাফারের নামকরণ করা হয়। তার মানে আমি একটা দুর্বল অ্যাসিড নিলাম আর একটা সবল ক্ষার নিলাম। তার মানে এখানে দেখো আমি CH3 COOH আর NaOH নিছি, ঠিক আছে। তাহলে CH3 COOH নিলাম আর হচ্ছে পানি, মানে বিক্রিয়া করলে এটা হয়েছে। এবার দেখো আমার এখানে নিলাম মনে করো 10 মোল, এখানে নিলাম মনে করো 3 মোল, ঠিক আছে। এবার আমি কি বলছি, সবল যেটা আছে সেটা পুরোটা ভেঙে উৎপাদে চলে যাবে। তার মানে এখানে 3 মোল ছিল, এখানে উৎপাদে ভেঙে 3 মোলই চলে গেছে, ঠিক আছে। বাট দুর্বল যেটা সেটা তো পুরোপুরি ভেঙে আর উৎপাদে যায় না, ও চালাক, ও নিজের মধ্যে কিছুটা রেখে দেয়। কতটুকু রাখছে কেমনে বুঝবো, উৎপাদে যতটুকু আসে এবং দুর্বলের যতটুকু প্রশ্নে দেওয়া থাকবে সেটা থেকে এটা মাইনাস করে বলে দিবা যে দুর্বল এতটুকু পরিমাণ অবশিষ্ট আছে, ঠিক আছে। ওকে, তো দেখো কোনো একটা জিনিস বাফার দ্রবণ হলে তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে থাকে হচ্ছে এই যে দুর্বল অ্যাসিড থাকে, আর হচ্ছে এই যে দুর্বল অ্যাসিডের লবণ থাকে। অম্লীয় বাফার দ্রবণ, এরকম তোমাদের মাঝে মাঝে অনেক সময় কৌশল আসে যে অম্লীয় বাফার দ্রবণের কৌশল বলো, তো তখন তুমি এটা ফার্স্টে এরকম প্রথমে কি করবা, অম্লীয় বাফার দ্রবণের কৌশল আসলে প্রথমে দেখবা একটা দুর্বল অ্যাসিড থাকে একটা সবল ক্ষার থাকে। তো তুমি দুর্বল অ্যাসিডটা প্রথমে এরকম করে উভমুখী তীর চিহ্ন দিয়ে ভাঙায় দেখাবা, সবল অ্যাসিডটা ভাঙায় দেখাবা, এটা মিক্স করলে কি হয় সেটা দেখাবা, কি কি পাইছো সেটা দেখাবা, যে এই দুটো মিক্স করার পরে আমি হচ্ছে একটা দুর্বল অ্যাসিড পাই। অম্লীয় বাফার দ্রবণে কি থাকে, একটা দুর্বল অ্যাসিড থাকে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিডের লবণ থাকে, দুর্বল অ্যাসিডের একটা সবল লবণ থাকে, ঠিক আছে। কারণ এটা তো দেখো এটা তো সবল অ্যাসিড সবল ক্ষার ছিল তাই না, সেজন্য দুর্বল অ্যাসিডের সবল লবণ থাকে। তো এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের কৌশল বা ক্ষারীয় বাফার দ্রবণের কৌশল আসলে এভাবে করে ব্যাখ্যা করে দিবা। এবার আসো ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ মানে দুর্বল ক্ষার থাকবে, সবল অ্যাসিড থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে যদি আমি 10 মোল নিলাম, অবশ্যই দুর্বল জিনিস বেশি থাকে, সবল জিনিস একটু কম থাকে, আর সবল জিনিস অনুসারে উৎপাদের তত মোলই হয়। তার মানে এখানে 7 মোল আছে, উৎপাদেও হবে হচ্ছে আমাদের 7 মোল, বা এখানে মানে এখানে যা থাকবে উৎপাদে হবে তাই, ঠিক আছে। আর দুর্বল আর কতটুকু অবশিষ্ট আছে আমরা কীভাবে বুঝবো, দুর্বল যা আছে তার থেকে উৎপাদটা মাইনাস করে আমি অ্যান্সার পেয়ে যাব কতটুকু অবশিষ্ট পরিমাণে আছে। আর যদি বলা হয় যে ক্ষারীয় বাফার দ্রবণের কৌশল বলো, ঠিক আছে, বা মাঝে মাঝে আসে যে এটা যে একটা বাফার দ্রবণ সেটা তুমি কিভাবে বুঝবা, তো প্রথমে লিখবা এখানে একটা দুর্বল ক্ষার আছে। দুর্বল ক্ষার কেন, কারণ এটা হচ্ছে উভমুখী তীর চিহ্ন দিয়ে এভাবে ব্যাখ্যা দিবা। যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি ভাঙো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে তুমি কি পাবা, অ্যামোনিয়াম আয়ন পাবা প্লাস হচ্ছে OH মাইনাস পাবা। আর HCl রে ভাঙলে তুমি কি পাবা, HCl রে ভাঙলে তুমি H প্লাস পাবা প্লাস Cl মাইনাস পাবা। তো তুমি প্রথমে এটা যে একটা ক্ষারীয় বাফার দ্রবণের কৌশল যদি দেখাইতে বলে এটা দিয়ে, ঠিক আছে, তো তুমি তখন এরকম একটা ভাঙটায় দেখাবা, এরকম একটা ভাঙায় দেখাবা, তারপরে দুইটারে একসাথে মিক্স করে লিখবা। তাহলে এখানে তুমি কি কি পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে একটা দুর্বল ক্ষার পাচ্ছ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর দুর্বল ক্ষারের একটা সবল লবণ পাচ্ছ অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই দুইটা এগুলো কথা মানে এরকম ভালো মতন ব্যাখ্যা দিলে তোমার হচ্ছে আর কি এটা হয়ে যাবে, কি বলা হয়, ক্ষারীয় বাফার দ্রবণের কৌশল বা অম্লীয় বাফার দ্রবণের কৌশল বলে এভাবে করে তোমার ব্যাখ্যা দিলে ইনশাল্লাহ তোমাকে নাম্বার দিতে স্যাররা বাধ্য থাকবে। ওকে, আচ্ছা, এবার আসো বাফারের পিএইচ। বাফারের পিএইচটা আমরা কীভাবে করবো, বাফারের পিএইচের নির্ণয়ের দুইটা সূত্র। একটা হচ্ছে নয় তোমার বাফার ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, আর না হয় তোমার বাফার দ্রবণই দেওয়া থাকবে। আর যদি কখনো বাফার ম্যাটেরিয়াল দেওয়া থাকে তখন তোমার ফার্স্টে আগে বাফার দ্রবণ তৈরি করতে হবে, তারপরে তোমার পিএইচ নির্ণয় করতে হবে। আর যদি তোমার বাফার দ্রবণ দিয়ে দেওয়াই থাকে তাহলে তোমার শুধু পিএইচ নির্ণয় করলেই হয়ে যাবে। কেমন করে জিনিসটা একটু দেখো, মনে করো তোমার পরীক্ষায় দেওয়া থাকলো ক্ষারীয় বাফার দ্রবণ বলতে মূলত কি বুঝাইতেছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সবল লবণটারে বুঝাইতেছে, ভালো মতন বুঝো, এই সবল অ্যাসিডটারে না কিন্তু। দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের সবল লবণকে বলা হয় ক্ষারীয় বাফার দ্রবণ। আর অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের সবল লবণকে, সবল লবণ কেন বলছে, কারণ সবল অ্যাসিড সবল ক্ষারের থেকে তো লবণটা আসছে,
সেজন্য দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিলে আসছে দেখে দুর্বল অ্যাসিডের সবল লবণ। তার মানে অম্লীয় বাফার মানে কি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের সবল লবণ। আর ক্ষারীয় বাফার মানে কি দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের সবল লবণ। এই যে দেখো দুর্বল ক্ষারের সবল লবণ, ঠিক আছে। তার মানে আমি এই যে বললাম বাফারের পিএইচ যখন আমার বের করতে হবে দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে বাফার তৈরি ম্যাটেরিয়াল দেওয়া থাকে আর মাঝে মাঝে বাফার দ্রবণ দেওয়া থাকে। বাফার দ্রবণ দেওয়া থাকলে পিএইচ নির্ণয় করা খুবই সহজ। বাফার দ্রবণ জাস্ট মান বসাবো এই সূত্র দিয়ে, হ্যান্ডারসন হ্যাসেলবাতের সূত্র দিয়ে। আর বাফার তৈরির ম্যাটেরিয়াল দেওয়া থাকলে প্রথম বাফার তৈরির ম্যাটেরিয়াল থেকে বাফার দ্রবণে নিতে হবে, বাফার দ্রবণ থেকে তারপরে তোমার বাফার পিএইচ বের করতে হবে। আর বাফার দ্রবণ দেওয়া থাকলে তো জাস্ট সোজাসুজি পিএইচে চলে যাব। তো আমরা কীভাবে বুঝবো বাফার দ্রবণ তৈরির ম্যাটেরিয়াল কোনটা, বাফার দ্রবণ কোনটা? যদি মনে করো তোমার প্রশ্নে এমন দেওয়া থাকে যে CH3COOH এর মানে এইচের ঘনমাত্রা দেওয়া থাকে কিংবা CH3COON এর মান দেওয়া থাকে, তখন আমি বলবো এটাকে বাফার দ্রবণ দেওয়া আছে। কারণ আমরা তো বুঝলাম অম্লীয় বাফার মানে অ্যাসিড আর অ্যাসিডের লবণ। কিন্তু যদি একটা অ্যাসিড আর একটা ক্ষার দেওয়া থাকে, তার মানে সেটারে বিক্রিয়া করে তো আমার হচ্ছে তোমার লবণ বানাইতে হয়েছে, তখন না আমি সেটারে বলতে পারবো যে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ। কিংবা ধরো আমার ক্ষার দেওয়া আছে আর একটা অ্যাসিড দেওয়া আছে, এই দুটারে বিক্রিয়া করে আমি যখন লবণ বানাবো তখন আমি সেটারে বলতে পারবো যে এটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ, কারণ এখানে একটা দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের সবল লবণ দেওয়া আছে, তাই না? তো যদি তোমার একটা ক্ষার একটা অ্যাসিড দেওয়া থাকে, সেটাকে আমি বলবো বাফার দ্রবণের ম্যাটেরিয়াল মানে কি কোনো একটা জিনিস দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে বানাইতে হবে। আর যদি ডিরেক্ট তোমাকে এই দুর্বল ক্ষারের সবল লবণ দেওয়া থাকে, সেটাকে আমি বলবো ডিরেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এটাই প্রথমে আমি সেই ম্যাথগুলো তোমাদেরকে দেখাবো। আগে একটু মনে রাখো যে বাফার দ্রবণের পিএইচ যদি কখনো নির্ণয় করতে বলে দুই প্রক্রিয়া। একটা হচ্ছে ম্যাটেরিয়াল দেওয়া থাকলে প্রথমে আমি বাফার দ্রবণ তৈরি করে তারপরে পিএইচ বের করবো, আর যদি বাফার দ্রবণ দেওয়া থাকে তাহলে আমি সরাসরি পিএইচ বের করতে পারবো। আর এই পুরো প্রসেসিংটা আমি কেমনে করবো? হ্যাঁ, এই বাফার দ্রবণ দেওয়া থাকলে আমি হ্যান্ডারসন হ্যাসেলবাত সমীকরণ দিয়ে ব্যবহার করতে পারবো। হ্যান্ডারসন হ্যাসেলবাত সমীকরণটা কি? যেমন ধরো একটা হ্যান্ডারসন হ্যাসেলবাত সমীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে পিএইচ PKA প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। সল্ট বাই অ্যাসিড মানে হচ্ছে লবণ বাই অম্ল। ওই যে ধরো তোমার যে ওই যে ধরো তুমি যদি এরকম করো CH3COONA আর হচ্ছে CH3COOH, এই যে দুর্বল অ্যাসিডের লবণ। তো এই যে দুর্বল অ্যাসিড দেওয়া থাকে আর দুর্বল অ্যাসিডে যদি লবণ দেওয়া থাকে, তাহলে আমি ডিরেক্ট এখানে বসাতে পারবো। বাট যদি আমার প্রশ্নে এমন দেওয়া থাকতো CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমি তো প্রথমে এই CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে তারপরে CH3COONA পেয়ে ওই CH3COONA আর এটারে তারপরে না আমি এখানে বসাইতাম। তো সেই জন্য আমাকে বলা হয়েছে যে যদি ডিরেক্ট এই লবণ আর দুর্বল জিনিস দেওয়া থাকে, তাহলে আমি ডিরেক্ট হ্যান্ডারসন হ্যাসেলবাতের সমীকরণ বসাতে পারবো। সমীকরণটা একদম ঠাড়া মুখস্থ করো। PH = PKA প্লাস লগ সল্ট বাই অ্যাসিড আর POH = PKB। আমরা জানি PKB মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুব প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। আর PH = POH = 14। মনে করো ক্ষার দেওয়া আছে আর তোমাকে বলে পিএইচ বের করতে, ফার্স্টে POH বের করে আমরা PH প্লাস POH = 14 দিয়ে তারপর হচ্ছে অ্যান্সারটা করে দিবা, ঠিক আছে। ওকে, আমি ম্যাথে চলে যাই। দেখো আমাদের এখানে ফার্স্টে আমি একটা ডিরেক্ট মান রাখার ট্রাই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে করো আমাদের এখানে দেখো একটা দুর্বল অ্যাসিড দেওয়া আছে, একটা দুর্বল অ্যাসিডের লবণ দেওয়া আছে, আর একটা হচ্ছে পিকের মান দেওয়া আছে, ঠিক আছে। আমাকে পিএইচ বের করতে বলছে, তার মানে এটা তো আমি দেখেই বুঝে গেছি এটা একটা বাফার দ্রবণ। এটা আমি দেখেই বুঝে গেছি এটা একটা বাফার দ্রবণ, ঠিক আছে। বাফার দ্রবণে পিএইচ নির্ণয় করতে বলছে আর ডিরেক্ট দেওয়া আছে একটা দুর্বল অ্যাসিড দেওয়া আছে, একটা দুর্বল লবণ দেওয়া আছে, একটা দুর্বল অ্যাসিডের সবল লবণ দেওয়া আছে আর পিকের মান দেওয়া আছে আর পিএইচ বের করতে বলছে। তার মানে বাফার দ্রবণের ক্ষেত্রে ডিরেক্ট মান দিয়ে বের করতে বলছে। আমি হ্যান্ডারসন হ্যাসেলবাত ডিরেক্ট বসাই দেবো। আমি কি জানি PH = PKA প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। সল্ট কোথা? এটা সোডিয়াম ইথানয়েড। তো এই সোডিয়াম ইথানয়েডের মান 0.2 বসালাম। এটা মানে কি ঘনমাত্রা বুঝাইছে, তো ঘনমাত্রা বসায় আমার অ্যান্সার শেষ। ডিরেক্ট দেওয়া ছিল, ডিরেক্ট করতে। বাট দেখো পরীক্ষা যদি দেওয়া থাকে যে এই দুর্বল অ্যাসিড সবল এরকম করে যদি আমার এগুলো দেওয়া থাকে আর পিকে এর মান দেওয়া থাকে PH = হোয়াট, তখন আমাকে কি করতে হবে? এই দুইটা থেকে তো আগে ফার্স্টে সোডিয়াম ইথানয়েড বানাইতে হবে, কারণ আমি জানি কোনো একটা আমাকে যদি হ্যান্ডারসন হ্যাসেলবাত সমীকরণ পর্যন্ত যেতে হয় পিএইচ নির্ণয় করতে, তো প্রথমে আমাকে আগে একটা দুর্বল অ্যাসিডের সবল লবণ লাগবে। কারণ আমি এটা যেহেতু অম্লীয় ব্যাপার, দুর্বল মানেই তো দুর্বলের নাম অনুসারেই তো নামকরণ করা হয়, তার মানে এটা একটা অম্লীয় ব্যাপার। অম্লীয় ব্যাপার হইতে দুর্বল অম্ল আর দুর্বল অম্লের লবণ লাগে। তো দুর্বল অম্লের লবণ কই? আগে দুইটা বিক্রিয়া করে দুর্বল অম্লের লবণ বানানো লাগবে, তাই না? তো এই দুইটা বিক্রিয়া করে আমি দুর্বল অম্লের লবণ ফার্স্টে বানাইলাম। এবার দেখো এখানে কিন্তু ঘনমাত্রা সবসময় যে দেওয়া থাকবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে আমার এনের মানও দেওয়া থাকে, ঠিক আছে।
তো আমাকে যেটা করতে হবে সেটা দেখো, প্রথমে আমার এখানে দেওয়া আছে কত 0.5 মোল আর 10 ml দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কত দেওয়া আছে 0.1 মোল আর 5 ml। সবসময় মনে রাখবা যে আমরা এখানে এখানে যেহেতু এনের মানে দেখো এখানে দেওয়া আছে কত ভি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে, ঠিক আছে, ভি এর মান এস এর মান দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে। তো আমরা এখানে এন এর মান দিয়ে ম্যাথ করব। একটু আগে যেহেতু আমি এখানে কি করছিলাম দেখো তো, এখানে আমি ঘনমাত্রা দিয়ে কাজ করছিলাম কারণ এখানে শুধু ঘনমাত্রাই দেওয়া ছিল, বাট এখানে যেহেতু আমার এস এবং ভি দেওয়া আছে সেজন্য আমি এন দিয়ে কাজ করব, এন দিয়ে কাজ করব। এখানে আমি সল্টের ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রা লিখছি, বাট এখন আমি যে সূত্রটা বানাবো সেই সূত্রটা হবে হচ্ছে এখানে লগ এন অফ সল্ট আর হবে এন অফ অ্যাসিড, কারণ এখানে মোল সংখ্যার মান দেওয়া আছে সেজন্য মোল সংখ্যা এভাবে করে আমি বসাবো, ঠিক আছে। তো দেখো আমি পুরো বিক্রিয়াটা লিখলাম। তো শুরুর দিকে যে কথাটা বলছিলাম যে দুর্বল যে জিনিসটা থাকবে, দুর্বলটা অলওয়েজ বেশি দেওয়া থাকে, যেহেতু এটা গুণ করে দেখো দুর্বলটার মান বেশি দেওয়া, আবার এটা গুণ করে দেখো দুর্বলটার মান দেওয়া। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে অলওয়েজ মনে রাখবা যে ভি এর মান অলওয়েজ লিটারে থাকে, অনেক গাইডে দেখবা ভি এর মানটা মিলিলিটারে লিখে দিচ্ছে, বাট ভি এর মানটা অলওয়েজ লিটারে রাখার ট্রাই করবা। তো এখানে মিলিলিটার আছে, মিলিলিটার থেকে লিটারে কেমন নিব, এই 10 রে তুমি 100 দ্বারা ভাগ দিবা তাহলে লিটারে চলে যাবে, এই 5 রে তুমি 100 দিয়ে ভাগ দিবা তাহলে লিটারে চলে যাবে, দেন এই দুইটা গুণ করে দিলেই কী হয়ে যাবে 0.1 × 5/100, এটা গুণ করে দিলে কী হয়ে যাবে, আমি এনের মান পেয়ে যাবো, কারণ এনের সূত্র এটা। তো এই ক্ষেত্রে আমি এনের মান বের করব, এই ক্ষেত্রে আমি এনের মান বের করবো, এই দুই ক্ষেত্রে আমি এনের মান বের করব। তো আমি কি বলছিলাম তোমাদেরকে, যে দুই ক্ষেত্রে এনের মান বের করার পর যেইটা আসলে শক্তিশালী তার অনুপাত অনুসারে আমাদের লবণের মানে এই যে দুর্বল লবণটা হবে, যে শক্তিশালী ক্ষার তার লবণ অনুসারে মানে তার লবণ সরি তার যে মানটা দেওয়া আছে সেই মান অনুসারে আমার লবণটা ঠিক তত পরিমাণেই বা তত মোলই আছে, ঠিক আছে, সে কথাটা বলছিলাম না যে লবণ ঠিক তত পরিমাণেই আছে। তো এইখানে আমার যতটুকু ডাটা দেওয়া আছে লবণ আমার ঠিক ততটুকু, সেজন্য আমি এখানে 0.1 m আর 5 ml দেওয়া আছে, 0.1 m আর 5 ml দেওয়া আছে। কেন এটা এটাও তাই লিখছি, কারণ আমরা জানি সবল কিছু সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়, সেজন্য উৎপাদে গিয়ে সেটা সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়েছে। বাট এই যে আমাদের দুর্বল অ্যাসিডটা আছে এইটা কতটুকু পরিমাণ অবশিষ্ট আছে আমি কীভাবে বুঝবো, এইটা আমি যা পাইলাম এটার সাথে আমি উৎপাদ মানেই তো এটার যা ডাটা দেওয়া আছে সবলের যা ডাটা দেওয়া থাকবে সেটার ডাটাই হচ্ছে উৎপাদের ডাটা বা লবণের ডাটা, এই লবণের ডাটা আমি সেটার সাথে বিয়োগ করব, তাইলে আমি এই CH3COOH কতটুকু অবশিষ্ট আছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই CH3COON এ কতটুকু মান দেওয়া আছে, এই যে এটা বসাবা এখানে যা এটা তো তাই না, এনের মান বের করছি, আর CH3COOH কতটুকু অবশিষ্ট আছে সেটার মানটা বের করবো। প্রথমে হইতেছে এই যতটুকু মান দেওয়া আছে সেটা বসাবা, আর এই উৎপাদের মানটা হচ্ছে বিয়োগ করে দিবা। আর এখানে 1000 দিয়ে কেন ভাগ দিছি, কারণ যাতে লিটারে থাকে সেজন্য। তারপরে ভাগ দিয়ে আমি হচ্ছে জাস্ট মানটা বসাই দেবো, CH3COOH এর মানটা বসাই দেবো, ঠিক আছে। এ পর্যন্ত আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। এবার দেখো pH = pK + log n of salt by n of acid। এবার একটা জিনিস দেখো, এখানে আমি এন কথাটা কেন লিখছি, আমি এখানে ঘনমাত্রা কেন দিইনি, কারণ আমাকে ভি আর এস এর মান দেওয়া ছিল সেজন্য আমি এন অফ সল্ট লিখছি। তো এন অফ সল্টের জায়গায় এই যে দেখো এন অফ সল্টের জায়গায় যে উৎপাদ ক্ষারের যা উৎপাদ ছিল, ক্ষারের যা মান ছিল আমি তো উৎপাদটা তাই বসাইছি, N × V × S, তাই না, N = V × S এটা বসাইছি। আর অ্যাসিডের অবশিষ্ট মান যেটা আছে সেটা আমি এখানে বসাবো, অ্যাসিডের অবশিষ্ট মান হচ্ছে এটা আমি বসাইলাম। দেখো এতগুলো কাহিনী কেন করা লাগলো, একটু আগের ম্যাথে কেন এতগুলো কাহিনী করা লাগে নাই, কারণ একটু আগের ম্যাথে ডিরেক্ট মান দেওয়া ছিল। আর এখন কি মানটা দেওয়া আছে, এখন মান দেওয়া আছে আমার হচ্ছে একটা অ্যাসিড একটা ক্ষারের মান দেওয়া আছে। এখন কিন্তু আমার একটা অ্যাসিড আর একটা লবণের মান দেওয়া নাই, এখন আমার একটা অ্যাসিড আর একটা ক্ষারের মান দেওয়া আছে। অ্যাসিড আর একটা ক্ষারের মান দেওয়া থাকলে এতগুলো কাহিনী করতে হবে, অবশিষ্ট তখন বের করতে হবে। মনে করো আমি তোমাকে সাপোজ এরকম একটা জিনিস বোঝাই, মনে করো এখানে আমার 10 ml দেওয়া আছে, এখানে আমার 3 ml দেওয়া আছে, ঠিক আছে। মনে করো এই যে এখানে যে অলওয়েজ যে এনের মান দেওয়া থাকবে এরকম না, এখানে 10 মোলার দেওয়া আছে, এখানে 3 মোলার দেওয়া আছে, তার মানে তখন এটা কত হইতো, এটা তখন হয়তো 3 মোলার, আর এটা তখন কত হইতো, এটা অবশিষ্ট কত আমি বসাতাম, এটা বসাতাম 10 - 3 = 7 মোলার, ঠিক আছে। তখন ঘনমাত্রা, তখন আমি এন অফ অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু আমি 7 বসাতাম, আর এখানে কত বসাতাম, এন অফ সল্টের ঘনমাত্রা আমি 3 বসাতাম। বাট এখানে যেহেতু আমার ভি আর এস এর মান উভয়টা দেওয়া আছে সেই জন্য আমি এনের মান বসাইছি, দেন তুমি অ্যান্সার করে দিবা। আর পিকে = দেওয়া ছিল 4.74, দেখো এখানে 4.74 দেওয়া ছিল সেজন্য আমি এখানে 4.74 রাখছি।
ঠিক আছে, ওকে। ক্ষারীয় বাফার দ্রবণেও ঠিক সেম, এই যে 0.5 100 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এত এত অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের পিএইচ কত পিকেবির মান দেওয়া আছে। জাস্ট এই যে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি একটা দুর্বল ক্ষার, আর অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি দুর্বল ক্ষারের সবল লবণ। তার মানে কি ডিরেক্ট দেওয়া আছে, তার মানে আমি হ্যান্ডারসন হ্যাসেলবাদের সমীকরণ বসায়া তারপরে দেখো পিওএইচ এর মান আমি পাইলাম। এখন আমাকে চাইছে পিএইচ ইজিক্যাল টু কত, আমরা কি জানি পিএইচ ইজিক্যাল টু পিওএইচ ইজিক্যাল টু 14। পিওএইচ এর মানের জায়গায় বসাবা, 14 সাথে এটা মাইনাস করে দিয়ে পিএইচ এর মান বের করে ফেলবা, শেষ। ওকে, এবার দেখো আমি একটা এমসিকিউ পড়াই। এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের মাঝে মাঝে চলে আসে এই এমসিকিউটা। দেখো এখানে আছে নিচের কোনটি বাফার। তো অবশ্যই একটা বাফার হইতে গেলে প্রথমে কি লাগে, একটা দেখো এখানে দুইটা স্ট্রং অ্যাসিড, দুইটা স্ট্রং, একটা স্ট্রং বেস একটা স্ট্রং অ্যাসিড দেওয়া আছে, তার মানে এটা বাফার হবে না কোনো মতেই। এটা একটা উইক অ্যাসিড দেওয়া আছে, একটা স্ট্রং বেস দেওয়া আছে, তার মানে এটা বাফার হইতে পারে। বাট এখানে দেখো আমি যদি এন ইন্টু ভিএস করি, ঠিক আছে, এখানে তুমি বলতে পারো এটাকে আমি লিটারে নিব, লিটারে নেওয়ার দরকার নেই, যেহেতু সবগুলো মিলিলিটারে আছে। মিলিলিটারে করলেও তোমার অ্যান্সার হবে, যেহেতু এমসিকিউর ক্ষেত্রে তো মাথা ঘামায় লাভ নাই। তো এই দুইটারে গুণ করো, দেখো 0.1 × 10 গুণ করলে আমার হয় 1, আর 0.1 × 10 গুণ করলে হয় আমার 1, তার মানে দুইটাই সেম দেওয়া আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এটা তো আমার সবল, তো সবলের মান কম হওয়ার কথা না, দুর্বলের মান বেশি হওয়ার কথা, দুইটা যেহেতু 1 দেওয়া আছে তার মানে এটাও হবে না। দেখো এখানে উইক অ্যাসিড দাও, এখানে স্ট্রং বেস দাও, তার মানে এটা হইতেও পারে। চলো দেখি আমার এই দুইটার মধ্যে মান ঠিক দেওয়া আছে কিনা। দেখো এটার মান আমি n × s করলে দেখো এটার মান আসে 1 আসে, আর এটার মান 2 দেওয়া আছে, তার মানে সবলের মান বেশি দেওয়া, তার মানে এটাও হবে না। এটা দেখো এটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস, আর এটাতে মানও ঠিক দেওয়া আছে, এটা সবলের মান দেওয়া আছে 2, এটা সবলের মান দেওয়া আছে 1, সরি দুর্বলের মান দেওয়া আছে 2, সবলের মান দেওয়া আছে 1, তার মানে দুর্বল বেশি হয়, তার মানে অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এই এমসিকিউটা কেউ স্কিপ করে যাও না, এমসিকিউটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। রক্তে বাফার 3 ধরনের থাকে, একটা হচ্ছে কার্বনেট বাফার থাকে, একটা ফসফেট বাফার থাকে, একটা হচ্ছে প্রোটিন বাফার থাকে। কার্বনেট বাফারটা কীভাবে থাকে, এই যে আমাদের রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, পানি মিশ্রিত হয়ে হয় হচ্ছে বাইকার্বনেট। এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে। কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে কী হয় H+, আর এই CO3- মানে হচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেট, এটা হচ্ছে একটা শক্তিশালী লবণ। এইভাবেই হচ্ছে বাফার ক্রিয়াটা হয় রক্তের মধ্যে। রক্তের মধ্যে লবণ কেমনে আসে, এইটারে ভেঙে আবার হয় H+ আর এই CO3- হাইড্রোজেন বাইকার্বনেট, ঠিক আছে। এটার জন্য আমাদের শক্তিশালী লবণ তৈরি হয়। তো এই যে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের শক্তিশালী লবণের মাধ্যমে আমার রক্তের বাফারটা হয়, ঠিক আছে। রক্তে কিন্তু আর কোনো ক্ষারটার মিশ্রিত হয় না, এমনি করে আমার শক্তিশালী লবণটা উৎপন্ন হয়। এটা একটু মনে রাখবা, রক্তে 3 ধরনের বাফার থাকে, এটা মাস্ট মুখস্থ, এই এমসিকিউর পেজটা মাস্ট মুখস্থ। এবার দেখো মিশ্রণের প্রকৃতির কিছু ম্যাথ আসে। এ ও বি পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কী আসবে। তো প্রথমে দেখো যে জিনিসটা করতে হবে, যে এখানে হচ্ছে আমি এন অফ ইথানোইক অ্যাসিড বের করছি, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করছি। দেখো এখানে কিন্তু আমার এই এত কিছু কাহিনী আমি কেন করতেছি পিএইচ বের করার ক্ষেত্রে, কারণ এখানে আমাকে বলছে মিশ্রিত পিএইচ কত হবে। আমি এত কাহিনী কেন করতেছি, কারণ আমার দেওয়া আছে CH3CH আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে অবশ্যই আমাকে ফার্স্টে দুইটা মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পর তোমার এতগুলো কাহিনী না করলেও চলবে, তোমাকে আমি একটু আগে যেভাবে শিখাইছি তেমনি করে করলেও হবে। দেখো এই দুইটা, এই যে এখানে কত দেওয়া আছে 140 রে আমার হচ্ছে কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। লিটারে নেওয়ার পরে গুণ 0.1, ঠিক আছে। গুণ 0.1 করে তারপরে হচ্ছে তোমার এখানে গুণ তুমি 0.1 করলা, তাহলে তুমি কিসে নিলা, এটারে তুমি হচ্ছে ভি ইন্টু এস, এন ইজিক্যাল টু এনের মান বের করলাম, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে এনের মানটা আমার বের করতে হবে। দুইটার ক্ষেত্রে এনের মান বের করার পরে দেখো এটার ক্ষেত্রে আমি এনের মানটা বের করছি, এটার ক্ষেত্রে আমি এনের মান বের করছি। বের করার পরে আমরা কি জানি, লবণ কোনটা হয়, লবণ হয় হচ্ছে অলওয়েজ যে সবল থাকে তার যে মানটা হয় লবণেরও সেই মানটা, পানিরও তো সেই মানটাই হয়। বাট আগে আমরা স্কিপ করে গেছি লিখিনি, তোমাদেরও লেখার দরকার নেই, তোমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করো যেখানে কী বলছে। আর এই সাম্যাবস্থায় এই অ্যাসিডটা অবশিষ্ট কতটুকু থাকে, যতটুকু ফার্স্টে ছিল তার থেকে উৎপাদ যতটুকু তৈরি হচ্ছে, আর উৎপাদ তো এইটা, তোমরা চাইলে এটাও করতে পারো যে এটা যতটুকু আছে এটা থেকে সবলটা বিয়োগ করে দিবা, তাইলেই হয়ে যায় আমার অবশিষ্টটা, ঠিক আছে। দেন তুমি পিএইচ ইজিক্যাল টু পিকে প্লাস লগ সল্ট বাই লবণ, এই সল্টের জায়গায় তুমি উৎপাদের যে মানটা আছে মানে মানটা পাইছো সবল থেকে, সেটাই তুমি বসাই দিবা এনের মান, আর এই যে অবশিষ্ট যেটা পাইছো সেটা তুমি বসাই দিবা এখানে, অ্যান্সার। একটা বুঝলে বাকি সবগুলো এমনিতেই বুঝে যাবা। আর এখানে দেখলে এখানে বলছে পিএইচ এর মান অপরিবর্তিত থাকবে কিনা, ওই যে বাফারের জাস্ট কৌশল আছে না, সেই কৌশল দিয়ে জাস্ট ব্যাখ্যা দেবে, এটা বোঝার কিছু নাই। এবার আসো এই ম্যাথের ক্ষেত্রে,
এই ম্যাথের ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের CH3 এর কে এর মান হচ্ছে এত দেওয়া আছে, এ দ্রবণ বি দ্রবণ আর হচ্ছে আমাদের সি দ্রবণ, এই দুটো দ্রবণ যোগ করছে। সি পাত্রের দ্রবণের সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটে কি না বিশ্লেষণ করো। ঠিক আছে, তো প্রথমে স্বাভাবিকভাবে কি করবা, এখানে দেখো এই যে ভেজালটা লাগায় কি বলতো, যদি আমাদের অ্যাসিড আর অ্যাসিডের লবণ না দেওয়া থাকে, যদি ক্ষার দেওয়া থাকে, তাহলে আমাদের সেটা করে তারপরে আবার সেটার এন এর মান বের করতে হবে। ভি এর মান এস এর মান থাকলে এস এর মান দিয়ে করতে পারি, আর নাহলে ভি আর এস দুইটাই দেওয়া থাকলে এন এর মান বের করতে হবে। তো আমি এটার এন এর মান বের করছি, এটার এন এর মান বের করছি, আর সবলটার এন এর মানই হয় হচ্ছে আমার লবণের এন এর মান। দেন হচ্ছে তোমার কি করবা, প্রথমে তারপরে তুমি এভাবে করে লিখবা। ঠিক আছে, এভাবে করে তুমি বের করার পরে তুমি হচ্ছে অতিরিক্ত CH3COOHটা বের করবা। তারপরে তুমি লিখবা কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা বাফার দ্রবণ, তাই না, এটা একটা বাফার দ্রবণ না, তখন তুমি লিখবা যে অতিরিক্ত অ্যাসিড ও ক্ষার যোগ করলে কি পিএইচ মানের কোনো পরিবর্তন হবে। তুমি লিখবা যেহেতু এটা একটা বাফার দ্রবণ আমরা পেয়েই গেলাম, তারপরে তুমি পিএইচের মানটা বের করবা। ঠিক আছে, পিএইচের মানটা বের করে লিখবা, এবং এই পিএইচের মান বের করার পরে আবার বের না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট লিখবা, মানে জাস্ট বিক্রিয়া টিক্রিয়া দিয়ে এভাবে করে অবশিষ্ট মানটা বের করবা। দেন তোমরা লিখবা যে এখানে যেহেতু আমাদের বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা বাফার, মানে অম্লীয় বাফার দ্রবণ, তার মানে এখানে পিএইচের মান কোনো অ্যাসিড বা সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মান কোনো পরিবর্তন হবে না, কারণ আমি আগে প্রমাণ করে দিছি যে এটা একটা অম্লীয় বাফার। এই যে প্রমাণ করলাম এটা অবশিষ্ট থাকে, এই শক্তিশালীটা এখানে চলে গেছে, এখানে এরকম একটু প্রমাণ করে জেনে লিখবা। এখানে তো পিএইচের মান বের করতে বলেন, বলছে এখানে অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি পিএইচের মানে পরিবর্তন ঘটে কিনা, তার মানে তো এটা একটা অম্লীয় বাফার, তার মানে তো আমরা জানি বাফার দ্রবণের সংখ্যা থেকে আমরা কি জানি, সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যোগ করলে পিএইচের মানের কোনো পরিবর্তন ঘটে না। তো তখন আমরা লিখবো যে অবশ্যই তাহলে পিএইচের মানের পরিবর্তন ঘটে না। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। তো এই বাফার দ্রবণ ক্রিয়াটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, তো তোমাদের অবশ্যই এই জিনিসটা একটু পড়ে নিতে হবে সবার, কারণ কিছু করার নাই। আর এইচএসসি 26 ব্যাচ যারা আছো তাদের জন্য অনেক বেশি শুভকামনা, অনেক ভালো করে এক্সাম দাও। আর এইচএসসি 27 আর এইচএসসি 28 এর দুইটা ব্যাচ আমি হচ্ছে একটা নিউ ব্যাচ স্টার্ট করব। তো তোমরা যদি কেউ গুগল মিট অ্যাপে পড়তে চাও, তো তখন আমাকে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো, 017, কল না একটা মেসেজ করতে পারো। ঠিক আছে, 01704, গুগল মিট একটা অ্যাপ আছে, সেই অ্যাপে আমি পড়াই স্টুডেন্টদের, মানে লাইভ ক্লাসের মতো, এবং সেখানে হচ্ছে আমি কেমিস্ট্রি এবং বায়োলজি পড়িয়ে থাকি। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই নক দিবে। এবং যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদেরকে বলতে চাই যে অবশ্যই তোমাদের জন্য শুভকামনা, ভালো করে এক্সাম দাও। আর 27 এবং 28 ব্যাচের যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো, আমি নতুন ব্যাচ স্টার্ট করব, তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার আগে সুস্থতা, সুস্থ রেখেই, শরীর সুস্থ রেখেই পড়াশোনা করবা। ওকে, আল্লাহ হাফেজ।